স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেটের ১৬ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন, একজন স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা আজকে আসলে কথা বলতে চাই পুঁজিবাজার নিয়ে, বাংলাদেশের যেই টালমাটাল অবস্থা পুঁজিবাজারে, সেই অবস্থা থেকে পুঁজিবাজারকে টেনে তুলতে বাজেটে আসলে কি পদক্ষেপ থাকছে সরকারের পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, একজন স্টুডিওতে আছেন জনাব সাইফুল ইসলাম, তিনি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আমি শুরুতেই আমরা আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে পুঁজিবাজার নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখতে চাই। আসন্ন বাজেট ঘিরে ভালো সময়ের অপেক্ষায় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। তাদের আশা, তারল্য সংকট দূর করে বাজারে আস্থা ফেরাতে বাজেটে থাকবে বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা, মুনাফার উপর দ্বৈত কর প্রত্যাহার এবং অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ চান তারা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণে তালিকাভুক্ত কোম্পানিকে কর্পোরেট করহারে বাড়তি সুবিধা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌসের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বেশ খারাপ সময় পার করছে দেশের পুঁজিবাজার। প্রায় প্রতিদিনই কমছে সূচক, লেনদেনও তলানিতে। পুঁজি হারিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে আবারও দুয়ারে করা নাড়ছে নতুন অর্থবছরের বাজেট ঘিরে তাই আশায় বুক বাঁধছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আশা করছেন বিনিয়োগ বান্ধব নীতি সহায়তায় আবারও ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। সারা জীবন কষ্ট করে উপার্জন করে এখানে আসছি কেন দুইটা পয়সার আশায়, অথচ এইভাবে লুট করে আমাদের টাকা নিবে গা, আমরা কোথায় যাব? ক্যাটাগরি এইগুলো সব বাদ দিয়ে আমাদেরকে মার্কেটটাকে একদম ফ্লুয়েন্টলি ভাবে যাওয়া উচিত, ভাবে আপনি ছেড়ে দেন, মার্কেটটিকে তার গতিতে চলতে দেন। ট্যাক্সের গ্যাপটা আপনি কমায় দেন, তাহলে আপনার ভালো ভালো কোম্পানিগুলি বাজারে আসতে উদ্বুদ্ধ হবে। এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা বিশাল, তারা এইসব ছোট ছোট ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে তারা লাভবান হতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন, এক বছরের বাজেট দিয়ে টেকসই পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়। নীতি সহায়তা পেলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারবে বাজার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তালিকাভুক্ত করতে প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। কিছু ফার্মকে হয়তো ইনসেন্টিভাইজ করা যায়, যে তারা যদি পুঁজিবাজার মুখ হয় তাহলে সেখানে সরকার কিছু আর্থিক প্রণোদনা দিতে পারেন কিনা। কিন্তু সরকারের এই এখন যে ফিসক্যাল স্পেস, সেখান থেকে খুব বেশি কিছু আশা করাটা হয়তো সমীচীন হবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার সংস্কারে গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স। তবে এখনও খুব একটা অগ্রগতি নেই সংস্কার কার্যক্রমে। পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি বেশ কিছু কড়া নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। শেয়ার হোল্ড করে অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানিতে সরকার নিজে শেয়ার হোল্ডার, সেখান থেকে হলে অফলোড করি শেয়ার বাজারে লিস্টিং করার জন্য। ভালো কোম্পানি না হলে তুমি ভালো স্টক না পালে তুমি লং টার্ম ইনভেস্টর হতে পারবে না। এই সমস্যাটা হচ্ছে যে অনেকগুলো খারাপ কোম্পানি আমাদের বাজারকে ওভারবার্ডেন করে রেখেছে। এগুলোতে মানুষ জেনে হোক না জেনে হোক অনেকেই আবার ইনভলভ হয়ে যায়। এগুলোতে অনেক সময় গ্যাম্বলিংটা বেশি হয়ে যায়। সেই সাথে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ এত বছরও দেশের টেকসই পুঁজিবাজার গড়ে ওঠেনি, নিশ্চিত করা যায়নি বিনিয়োগের নিরাপত্তা। তাই দ্রুত সংস্কার করে পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান পুঁজিবাজার বিশ্লেষকদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। আমরা দেখছিলাম জনাব সাইফুল ইসলাম, এই যে পুঁজিবাজারের বর্তমান আসলে চিত্র, আমরা একটু দেখতে চাই। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেটি হচ্ছে পুঁজিবাজার আসলে গত 2 মাসে কেমন গেছে। আমরা যদি 1 নম্বর কার্ডটা দেখতে চাই, যে পুঁজিবাজারের সার্বিক চিত্র গত 27শে মার্চ থেকে গতকাল পর্যন্ত 26শে মে, এই 2 মাসে ডিএসসি ইন্ডেক্স, প্রধান ডিএসসিএক্স ইন্ডেক্স যেটি প্রধান সূচক, সেটি 500 পয়েন্ট হারিয়েছে এবং বাজার মূলধন হারিয়েছে 23,000 কোটি টাকারও বেশি, 23,799 কোটি টাকা। এই যে পরিস্থিতি, এই যে তথ্য দিয়ে কিন্তু বোঝা যায় আসলে আমাদের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি কি। এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর উপায় কি? সামনে বাজেট, আপনারা পুঁজিবাজারের সাথে এতটা সংশ্লিষ্ট, আপনারা আসলে কি পরামর্শ দেবেন সরকারকে? ধন্যবাদ। আমি যদি আর একটু পিছন থেকে শুরু করি, যে ধরেন আপনি যেটা বলেছেন যে গত 2 মাসের চিত্র, আমি যদি গত 7-8 মাসের চিত্র নেই, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট ক্যাপ যেটা বলি সেটার প্রায় 20% আপনার বাই দ্য টাইম উই হ্যাভ লস্ট। ভলিউম যদি চিন্তা করি, তাহলে ধরেন বর্তমান সরকার আসার পরে আমাদের ভলিউম প্রায় 2,000 কোটি
টাকা পৌঁছেছিল এবং 2000 কোটি থেকে এখন আমরা ধরেন 300 কোটিতে চলে আসছি। তার মানে ইন টার্মস অফ ভলিউম সেটা আমাদের প্রায় 70%-এর উপরে কমে গেছে। তো এটা হচ্ছে সার্বিক চিত্র ফর দ্য লাস্ট ধরেন 8-9 মান্থস। এখন এটা থেকে উত্তরণ উপায় কি? আপনি হয়তো ছিলেন, আমি 2 দিন আগে আমাদের ডিবিএ একটা প্রোগ্রাম করেছে উইথ অল দ্য অ্যাকাডেমিশিয়ানস ছিল, আমাদের এখানে ইকোনমিস্ট ছিল, প্রফেশনালস ছিল, প্র্যাকটিশনার্স ছিল, কিনোট স্পিকার ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য ছিলেন। যেই মূল বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের মূল সমস্যা হচ্ছে দ্যাট ইট হ্যাজ নেভার বিন ওনড বাই দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পলিটিক্যাল লিডার্স। যে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে যে এই স্টক মার্কেটকে নিয়ে বা ক্যাপিটাল মার্কেট আমরা ফিসক্যাল পলিসিতে কখনো আমরা ঠিকভাবে জায়গা করতে পারিনি, আমরা মনিটারি পলিসিতে কোনো ঠিকভাবে জায়গা করতে পারিনি। এখন এই কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যেটা প্রত্যাশা যে আমরা ক্লিয়ার হতে চাই যে হোয়াট ইজ দ্য ন্যারেটিভ অফ দিস প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যাবাউট দ্য স্টক মার্কেট এবং তার সাথে কী ফিলোসফি। বাজেটে আমরা শুধু ধরেন 5%, 10% নিয়ে কথা বলতে চাই না, আমরা চাই যে একটা টোটাল রোড ম্যাপ। কারণ এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ইজ দ্য বেস্ট টাইম টু প্রেজেন্ট যে আগামী 5 বছরে ক্যাপিটাল মার্কেটকে কোথায় ওনারা নিয়ে যেতে চাচ্ছেন। সেখানে আপনার অবশ্যই বাজেটে আমরা কিছু প্রণোদনা চেয়েছি, কিন্তু সেগুলি ধরেন যদি সত্যিকার অর্থে আমাকে জিজ্ঞেস করেন দিজ আর অল সেকেন্ডারি ইভেন্টস। দ্য কি ইভেন্ট ইজ যে আপনার এই সরকার বাজারকে কীভাবে দেখতে চাচ্ছে, ক্যাপিটাল মার্কেটকে কীভাবে দেখতে চাচ্ছে। এই যে আমাদের বাজার সেখানে এটা তো ধরেন আমাদের যে পুঁজির যোগান সেটা পুরোটাই আসে ফ্রম দ্য ডেট মার্কেট অ্যান্ড ডেট ইনস্ট্রুমেন্ট। আমরা কি এইভাবেই চলবো? এবং এইভাবে চলার কারণেই ব্যাঙ্কগুলি আজকে দ্য ব্যাঙ্কস ওয়ার লুটেড ইন দ্য নেম অফ ল্যান্ডিং বা এনবিএফআইগুলি লুটেড। এখন এটা হচ্ছে যে প্রিন্সিপালের ব্যাপার যে আপনি কী চাচ্ছেন। যদি পুঁজিবাজারকে আপনি সমৃদ্ধ করতে চান, আপনি যদি আমাদের এই ডেট মার্কেট থেকে আপনি যদি ইকুইটি মার্কেটে আসতে চান, তাহলে এটা গভর্নমেন্টের একটা পলিসি থাকতে হবে। আমরা এই পলিসির রিফ্লেকশনটা চাচ্ছি ইন দ্য আপকামিং বাজেট। আমাদের সাথে জনাব ফারুক আহমেদ সিদ্দিকী আছেন, তিনি আসলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার সময় যে পুঁজিবাজার যেভাবে চলতো সেখানে থেকে এখন আসলে পুঁজিবাজার যেভাবে চলছে, অন্তত গত 2 বছর ধরে আমরা যদি দেখি আসলে পুঁজিবাজারে ভালো খবর বলতে কিছু ছিল না। সেই জায়গাটাতে আপনি কি পার্থক্য দেখেন? এখানে আসলে ঘাটতিটা কি দেখেন পুঁজিবাজারে এখনকার বর্তমান পরিস্থিতিতে যাওয়ার পেছনে? আমার মনে হয় যে আমি তো বহু আগে ছিলাম, তো তখন আমাকে যে কমিশনের কিন্তু পূর্ণ দায়িত্ব ছিল বাজারের ভূমিকা রাখা। এখানে কমিশনের সঙ্গে কোন সরকার বা অন্য কোনো সংস্থা কোনো ধরনের সম্পর্ক জড়ায়নি বা কোনো ধরনের ইন্টারফেয়ার করেনি। এটা সম্পূর্ণভাবে কমিশন ডিসাইড করেছে, কমিশন স্বাধীনভাবে কাজ করেছে এবং কমিশনের সঙ্গে সমস্ত মার্কেট প্লেয়ার আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য কি। এই সহযোগিতার যে একটা পরিবেশ, আন্তরিকতার যে একটা পরিবেশ, সেটা বাজারে একটা আস্থা নিয়ে এসেছে, যার ফলে আমি যে 3 বছরে ছিলাম, এই 3 বছরে টার্নওভার 60 কোটি থেকে 600 কোটি টাকায় পৌঁছেছে উইদিন 3 ইয়ার্স এবং ইন্ডেক্স এভাবে বেড়েছে। তো আসলে এখানে দরকার হচ্ছে একটা পরিবেশ রাখা, একটা আস্থা সৃষ্টি করা, এবং সেটা আমার মনে হয় 2010-11 পর থেকে এই আস্থার সংকট তীব্রভাবে আমরা অনুভব করছি এবং মিসম্যানেজমেন্ট, সুশাসনের অভাব, বিভিন্ন মহল থেকে ইন্টারফারেন্স এবং পুঁজিবাজারে যারা নিয়ন্ত্রক তাদেরকে সিদ্ধারা উঁচু করে এটা প্রতিহত করা, এটা হয়ে ওঠে না। যার ফলে নিম্নমানের আপনার আইপিও বাজারে স্থান করে নিয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, এমনকি দুর্নীতির কথাও বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। এসব পরিবেশের কারণে আমার মনে হয় গত দীর্ঘদিন ধরে, ইনফ্যাক্ট গত 15 বছর ধরে পুঁজিবাজারে একটা দুর্দশা চলছে এবং গত 6 মাস ধরে এটা তার মহা সংকটে পরিণত হয়েছে। এটা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে সবাই মিলে, সবাই আন্তরিকভাবে চেষ্টা করে এবং আলোচনার মাধ্যমে একটা আন্তরিক পরিবেশের মধ্যে, সহযোগিতার মাধ্যমে। এখানে প্রত্যেকে যদি নিজের নিজের ইগো নিয়ে বসে থাকে তাহলে বাজারে উন্নতি হবে না। জি, আপনার কাছে আবারও আসবো আমরা। আমাদের গত সপ্তাহে বা 2 সপ্তাহ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পুঁজিবাজার নিয়ে একটি বৈঠক করলেন এবং প্রথমবারের মতো আমরা দেখলাম যে সরকার একটি বড় ধরনের পদক্ষেপ নিয়েছে এবং সেখানে আমরা যদি দেখি
যে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা একটু দেখতে চাই যে তিনি যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমরা যদি দেখি, সরকারি যেসব মালিকানা রয়েছে আপনারা এর মধ্যে জানেন বিষয়গুলো, তারপর আমি একটু বলছি কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে সিদ্ধান্ত। বহুজাতিক কোম্পানিগুলোকে যেগুলোতে সরকারি বিনিয়োগ রয়েছে তারা যাতে পুঁজিবাজারে আসে এরকম তিনি নির্দেশনা দিয়েছেন। বৃহৎ এবং ভালো কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে তালিকাভুক্ত করার যে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং বড় বড় কোম্পানির যাতে ব্যাংক ঋণ নেওয়ার বদলে শেয়ার বাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। জনাব সাইফুল ইসলাম, এই যে 4-5টি বিষয় নির্দেশনা, এগুলো প্রত্যেকটি আসলে পুঁজিবাজারের জন্য অবশ্যই জরুরি, সেটা আমরা বুঝি, কিন্তু এগুলো আসলে করাটা কতটা কঠিন। কারণ আমি যদি একটু বলি যে গত 2 দিন আগে প্রেস সচিব প্রধান উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম তিনি একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে এই একটি সিদ্ধান্ত জোরালোভাবে এসেছে যে আমরা কেন ব্যবস্থা নিতে পারছি না। এটার কারণ হচ্ছে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা, এক ডাকাত গেছে আরেক ডাকাত আসছে, মানে এই যে এই ধরনের একটি বক্তব্য। হ্যাঁ, তাহলে আসলে সংস্কারগুলো তাহলে কিভাবে হবে? এই যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এখনো, তার মানে পুঁজিবাজারে ওনার কথা অনুযায়ী পুঁজিবাজারে এখনো সেই ব্যক্তিরা অনেকে রয়ে গেছে বা অনেকেই গেছে আবার অন্যরা আসছে। তাহলে আসলে সেটা কি কতটা সম্ভব এই সংস্কার কার্যক্রম? আমি যদি জনাব ফারুক আহমেদ সিদ্দিকী সাহেবের কথার রেফারেন্সে বলি যে উনি যখন চেয়ারম্যান ছিলেন 3 বছর ছিলেন এবং উইদাউট এনি ইন্টারফারেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট উনি বিসেক বা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন চালিয়েছেন এবং উনি নিজেই বলেছেন মানে আপনার যে আমাদের ইমপ্রুভমেন্ট ছিল গত 3 বছরে। এর আগে ছিলেন আপনার মির্জা আজিজুল ইসলাম, ওনারা 2 জন ছিল, তার আগেও আমাদের কিছু সিএসপি অফিসার ছিলেন। তো তখন তো আমাদের স্টক মার্কেটে এই সমস্যাগুলি হয় নাই। আমাদের 96-এ একটা ধস ছিল, 2010-এ ধস ছিল, কিন্তু আপনার এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গত 15 বছরে সব জায়গায় যে পরিমাণ আপনার এটা আমি কি বলবো যে 15 বছর ধরে আমরা যে জিনিস দেখেছি অন্যান্য সেক্টর ইনক্লুডিং দ্য ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড দ্য স্টক মার্কেট ওয়াজ নট অ্যান এক্সেপশন। এখন সেইটার ধারাবাহিকতা যদি বর্তমান সরকারের সময়ে থাকে এবং ওনারা যদি বলে, এটা তো খুবই দুঃখজনক। এখন তো উই ডোন্ট সি দ্য ইন্টারফারেন্স ফ্রম এনি পার্টি, এনি গভর্নমেন্ট। এখন আপনার যে দাবিগুলি যেই চিফ অ্যাডভাইজার সাহেব যিনি বলেছেন সেগুলি তো আমাদের দাবি। এখন ইমপ্লিমেন্টেশনটা তো পুরোটাই গভর্নমেন্টের কাছে। এখানে আপনার ধরেন থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট তো নেই। গভর্নমেন্ট ধরেন আপনার এই যে গভর্নমেন্ট শেয়ার ছাড়বে, এটা তো ধরেন অন্য কারো বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আপনি ইউ আর দ্য ওনার অফ দ্য কোম্পানি, ইউ আর দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ উইল মেক দ্য ডিসিশন টু গেট দেম লিস্টেড। আপনার কোম্পানি, আপনার স্টেক আছে ইন দ্য মাল্টিন্যাশনাল, so it's a matter of decision. Within 7 days you can make the decision and get the shares supported. এখন ধরেন আপনারা একটা প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, তারপর ইমপ্লিমেন্টেশনে যদি 6 মাস 9 মাস এটা লাগে, তো এটার জন্য তো আপনি অন্য কাউকে দায়ী করতে পারবেন। ইট ইজ অ্যাবসলিউটলি এট দ্য ডিসক্রিপশন অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড বিসেক। আপনি কত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবেন ওনাদের উপর ডিপেন্ড করছে। আমাদের সাথে 2 জন অতিথি আছেন, আমাদের সাথে জুমে যুক্ত আছেন বিএসএসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, বিরতির আগে যেটি আলোচনা করছিলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথাটা বলছিলেন যে পুঁজিবাজার সংস্কারে আসলে যোগ্য মানুষ, মানে তিনি বলছেন যে বাংলাদেশে, তার কথায় আসলে যেটি বোঝা যায় যে বাংলাদেশে যোগ্য মানুষ মানে রিফর্ম করার মতো, কারণ তিনি বলছেন যে সংস্কারে যে আসছে সে আরেকটা ডাকাত। রিফর্মের ক্ষেত্রে প্রফেসর ইউনূস বলেছেন খুবই স্ট্রং এবং গভীর রিফর্ম দরকার। তারা মানে বাইরে থেকে বা এই ধরনের ইঙ্গিত করা হচ্ছে যে দেশের বাইরে থেকে হয়তো রিসোর্স পার্সন আনবে, খুবই ভালো কথা। কিন্তু বাংলাদেশের আসলে এই এমন পরিস্থিতি কেন যে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদের আসলে সমস্যাটা কোন জায়গায়? তারা কি আসলে পুঁজিবাজারকে মানে ভালো হোক এটা করতে চান না, বা তাদের সেই দক্ষতা নেই? মানে আপনি কি মনে হয় আপনার? মূলত সরকারের তাদের প্রতি কোনো আস্থা নাই, এটা পরিষ্কার। এবং প্রেস সচিব যে উক্তি করেছেন সেটা থেকে আরো পরিষ্কার হয়ে যায় যে এখানে সব পাটপাড়ের আড্ডা। তো আমার মনে হয় কোনো দায়িত্বশীল সূত্র থেকে এই ধরনের সুইপিং কমেন্ট করা কতটুকু সহজীব সে প্রশ্ন আমি রাখবো। আর যে নির্দেশগুলো এসেছে
বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসার প্রস্তাবটা নতুন, আমি আগে শুনে নেই করে। বাকি যে নির্দেশগুলো এসেছে এগুলো কিন্তু নতুন কিছু না, গত 10-15 বছর থেকে আমরা এগুলো শুনে আসছি। বিভিন্ন অর্থমন্ত্রী এগুলো প্রস্তাব করছেন, এগুলো নির্দেশ দিচ্ছেন, কিন্তু আমরা গত 15 বছরে এটার বাস্তবায়ন দেখিনি। এবং এবারও নির্দেশের পরে এটা তো বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করতে উদ্যোগ তো নিতে হবে সরকারকে অথবা রেগুলেটরকে। কিন্তু গত 1 মাস তো হয়ে গেল, এই 1 মাসে আমরা কি কোনো বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ দেখেছি? অন্তত আমি জানি না কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এ পর্যন্ত। তো নির্দেশ দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয়, কোনো এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব কে নেবে এইটা যদি পরিষ্কার করা না হয়, এই উদ্যোগ যদি না নেওয়া হয়, তাহলে এ ধরনের নির্দেশের কতটুকু ফলপ্রসূ হবে সে সন্দেহ থেকে যায়। আর কতগুলো নির্দেশ যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিকে আনতে হবে, এটা কি সরকার ইচ্ছা করতে পারে? মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার হোল্ডার, মূল শেয়ার হোল্ডার সরকার নয়, সরকারের হয়তো কিছু শেয়ার আছে, কিন্তু মেজরিটি শেয়ার হোল্ডার যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তো তারা বাজারে আসবে না। সরকারি সিদ্ধান্ত ইজ নট এনাফ। তো সেখানে তাদেরকে কনভিন্স করতে হবে মাল্টিন্যাশনাল কোম্পানিকে বাজারে যে রাজি হতে, বাজারে আসতে, এবং তাদের সম্মতি নিয়ে বাজারে আসতে হবে। সে ধরনের কোনো উদ্যোগটি কোনো সময় না হয়েছে। সেই উদ্যোগগুলো না দিলে, শুধু নির্দেশ দিলে কিন্তু এটা কার্যকর হবে না। আমার মনে হয় যে এখানে একটা সিরিয়াসনেসের বেশ অভাব আছে, এবং এই নির্দেশগুলো দেওয়ার আগে শুধু সরকারি পক্ষের কত বক্তব্যই মাননীয় প্রধান উপদেষ্টা শুনেছেন, বাজারে যারা স্টেক হোল্ডার তাদের কোনো বক্তব্য কিন্তু উনি শোনেননি। উভয় পক্ষের বক্তব্য না শুনলে বাজারের যে প্রকৃত সমস্যাগুলো এটা চিহ্নিত করা কিন্তু খুব কঠিন। উনি নির্দেশ দিয়েছেন কতগুলো তাদের সরকারি পক্ষের বা রেগুলেটরের কথা শুনে কিছু নির্দেশ দিয়েছেন, কিন্তু বাজার থেকে কি চাচ্ছে, বাজারের দাবি কি, বাজারের প্রয়োজন কি, সে সম্বন্ধে কিন্তু ওনার কোনো ধারণা এই মিটিং থেকে পান না। সুতরাং আমার মনে হয় সবাই মিলে একটা আলোচনা করে কিভাবে এই বাজারে আস্থা ফেরানো যায়, কিভাবে সরকারি কোম্পানিগুলো আনা যায়, কিভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিকে কনভিন্স করা যায়, কিভাবে বাংলাদেশি বহু কোম্পানি আছে আসার জন্য। কারণ এই সমস্যার সমাধান করতে হলে নতুন কোম্পানিকে আইপিওতে আনতেই হবে। এত সীমিত সংখ্যক কোম্পানি দিয়ে এই পুঁজিবাজার চলবে না, এবং সেটার জন্য সব মহল থেকে একটা উদ্যোগ দরকার। ইভেন এক্সচেঞ্জ থেকে উদ্যোগ দরকার। আমি এক্সচেঞ্জ থেকেও তেমন কোনো উদ্যোগ কোনো সময় দেখি না। সুতরাং সবাইকে যদি খালি এটা করতে হবে, ওটা করতে হবে, এই নির্দেশ দিলাম, সেই নির্দেশ দিলাম, এটা করলে তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দৃশ্যত এই সমস্যাগুলোর সমাধান করার বা বাস্তবায়ন করার কোনো উদ্যোগ কোনো মহল থেকে আমি এখন পর্যন্ত দেখছি না। এই কথাটাই কিন্তু বলছিলেন যে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সিপিডিতে আজকে বাজেট নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুঁজিবাজারের দুর্দশা অব্যাহত আছে। বাংলাদেশ অর্থনীতি 2024-25 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় বিশ্লেষণে কথা বলেন তিনি। সিপিডি নির্বাহী পরিচালক আরও বলছেন, বিগত শাসনামলে পুঁজিবাজারের দুর্বল মানের আইপিও অনুমোদনের ধারা অব্যাহত ছিল, যা নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যাপক জন অভিযোগ থাকা সত্ত্বেও মানহীন কোম্পানিগুলোর তালিকাভুক্তি বন্ধ হয়নি, যা বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলেছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ও আস্থা ফেরানো সম্ভব হয়নি। বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে, বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে এবং তালিকাভুক্তির পর নতুন কোম্পানিগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে। এই যে বক্তব্যটি আসলে বাস্তবতাটাকে কিন্তু তুলে ধরছেন তিনি। এই পরিস্থিতি আসলে কেন হচ্ছে, মানে পুঁজিবাজারের যে সমস্যাগুলো আগের সরকারের আমলে ছিল এখনও আমরা সেটা দেখছি, এবং এই সরকার কাছ থেকেও আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ, টাস্কফোর্স হয়েছে কিন্তু কোনো ধরনের আমরা কোনো পরিবর্তন দেখিনি, বরং গত 6 মাসে পুঁজিবাজারের অবস্থা আরও খারাপ হয়েছে। কী কারণ? আপনার প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে গত 15 বছরে কি হয়েছে এটা তো সবাই জানি, ওনারাও বলেছেন, এবং 15 বছরের যে ক্ষত সেটা কাটিয়ে ওঠার জন্য একটু সময় লাগবে। কিন্তু আমরা কি আর ইউ অন দ্য রাইট ডিরেকশন নট, কারণ 9 মাস তো হয়ে গেল। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে অফকোর্স উই আর নট অন দ্য রাইট ডিরেকশন, বরং তার চেয়ে পরিস্থিতিটা খারাপ হচ্ছে। পরিস্থিতি বলতে আমি বোঝাচ্ছি যে এখানে আপনার যেটা
আমাদের ফারুক আহমেদ স্যার বললেন যে এখানে কনফিডেন্স নাই বললেই চলে। এই কনফিডেন্সটাকে আমরা ধরে রাখতে পারছি না, কিন্তু এই সময়টা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় লেড বাই ডক্টর ইউনূস ইজ দ্য বেস্ট টাইম টু রেস্টোর দ্য কনফিডেন্স। সেটা আমরা পারছি না। কেন পারছি না? এখন আপনাকে আমি একটা উদাহরণ দিই, যে ধরেন আপনার উনি যেটা বললেন যে শুধু এখানে কথাই হচ্ছে, এবং আমাদের সিপিডির ওনারাও বললেন, ডক্টর ফাহমিদও বললেন যে কথাই হচ্ছে, কাজ হচ্ছে না, উইচ ইজ মানে সামওয়াট ট্রু, যে কাজ হচ্ছে না। আপনার দেখায় আমি যে আপনার ধরেন যে একটা টাস্ক ফোর্স হলো, হ্যাঁ, টাস্ক ফোর্স হয়ে গেলো 7-8 মাস, কিন্তু টাস্ক ফোর্স যে পরিমাণ আউটপুট টাস্ক ফোর্সের থেকে আশা করা হয়েছিল সেটা হয়নি, যার জন্য এখন বলা হচ্ছে ফরেন এক্সপার্ট আনা। বাট ইটস নট ইজি যে আপনি বললেই কেউ চলে আসবে 3 মাসের মধ্যে, মানে এটা মানে কুইক ফিক্স সম্ভব না। কিন্তু সমস্যাগুলির সমাধান কিভাবে করব সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলেন, আজকে সকালে আমরা সবাই দেখেছি যে 6টা ব্যাংক, যেগুলি আমরা ট্রাভেল ব্যাংক বলি, দে আর গোয়িং টু বি মার্চ টুগেদার, রাইট? ওয়ান সলিউশন। দি আদার ইজ যে 20টা এনবিএফআইকেও মার্চ করে একটা করা হবে বা 2টা করা হবে, এই ধরনের কিছু। তার মানে হচ্ছে যে আপনার টাইমলাইন বেঁধে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আপনার যে অ্যাকশনগুলি কী হবে, হ্যাঁ, আপনার সেখানে ধরেন হয়তো জুন বলছে, জুনের জায়গায় জুলাই হবে, আগস্ট হবে, বাট হবে। সো উই অল নো যে এইভাবে এটা হচ্ছে। কিন্তু আমাদের এখানে যেটা বললো যে 15 বছর ধরে আমরা এখানে মোটামুটিভাবে জাঙ্ক স্টকে লিস্টেড হয়েছে, যে কোম্পানিগুলি লিস্টেড হয়েছে অ্যারাউন্ড 150, তার মধ্যে 70-80% আর অলরেডি জাঙ্ক। অ্যান্ড তার আগেও আমাদের এখানে যে খুব ভালো শেয়ার ছিল তা না। ইনভেস্টেবল স্টকস কম। ইনভেস্টেবল স্টকস আপনাকে তো বাজারে বাড়াতে হবে, আপনি বিনিয়োগকারীরা এসে কিসে ইনভেস্ট করবে, সেটা এই যে ধরেন কথাই হচ্ছে, বাড়ানো হচ্ছে না। আর আরেকটা হচ্ছে যে জাঙ্ক স্টকগুলো আছে সেগুলির ব্যাপারে, যেটা সারা পৃথিবীতে ডিলিস্টিং না আমাদের দেশে প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড নট পসিবল, বিকজ আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা অল স্মল অ্যান্ড রিটেল, এই যে রিটেল ড্রিভেন মার্কেটে আপনার ডিলিস্টিং করতে যাওয়াটা আলটিমেটলি যে ক্ষতিটা হয় আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীদের, সেখানে আমাদেরকে তো একটা উই হ্যাভ টু কাম আপ উইথ ফর্মুলা যে কী করতে হবে, কিন্তু কোনো আপনার ধরেন এখন পর্যন্ত এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই শুরু হয়নি। আচ্ছা, তারপর এখানে কথা হচ্ছে যে আপনার যদি আমি কনফিডেন্স রেস্টোর করতে চাই, তাহলে আমাদের এখানে একটা বড় ক্যান্সারিয়াস ডিজিজ হচ্ছে আপনার যেটাকে আমরা বলি নেগেটিভ ইকুইটি। এই নেগেটিভ ইকুইটির পরিমাণ ধরেন 10-11 হাজার কোটি টাকা, উইচ ইজ নট এ বিগ অ্যামাউন্ট ইন টার্মস অফ হোয়াট উই হ্যাভ লস্ট ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর। এটার সলিউশনটা কী হবে সেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আমাদের কাছে মানে উই নো হাউ টু গেট দিস ফিক্সড, প্রেসক্রিপশন দিচ্ছি, সেটাও আমলে নেওয়া হচ্ছে না। সে এই ইস্যুগুলি যেটা ফারুক আহমেদ স্যার বললেন, যে অ্যাকশনটা তো মানুষ দেখতে হবে, অ্যান্ড আপনাকে মানে ভিজিবল অ্যাপারেন্ট অ্যাকশন, ইউ হ্যাভ টু ব্রিং দেম অন দ্য টেবিল অ্যান্ড গেট দ্য ইস্যুজ রিজলভ। আমরা শুধু কথা বলে গেলে তার আপনার আমরা কিছু কুইক সমাধানের মানে আপনাদের কাছ থেকে জানতে চাইবো। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী তিনিও নিশ্চয়ই বলবেন যে আসলে সরকারের তো অবশ্যই এই কার্যক্রমগুলো, সরকার অলরেডি একটি সিদ্ধান্ত নিয়েছে যে এই কাজগুলো করতে হবে, কিন্তু সেগুলোকে দ্রুত করা এবং কুইক কিছু সলিউশন নেওয়ার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে সেই পরামর্শ নিশ্চয়ই আপনাদের কাছ থেকে শুনবো। আমরা আলোচনা করছি পুঁজিবাজার নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। সাইফুল ইসলাম, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আসলে কি সমস্যা, একটু সমাধান নিয়ে কথা বলতে চাই। সমাধানের কথাও কিন্তু প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন। আমরা একটু দেখতে চাই যে তিনি কি বলেছেন। আমরা যদি একটু দেখতে চাই যে জনাব শফিকুল আলম তিনি পুঁজিবাজারে বলেছেন যে অর্থনৈতিক সংস্কার চলছে, সংস্কার শেষে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। ইকোনমির গ্রোথ যদি টেক অফ করে তাহলে এর প্রভাব শেয়ার মার্কেটে পড়বে। যদি সার্বিক অর্থনীতির অবস্থা খুব ভালো হয়, আশা করা যায় বাংলাদেশের শেয়ার বাজার একটি নতুন উচ্চতায় উঠবে খুব দ্রুত। এখানে দুটি শব্দ আমি একটু মানে খুব জোর দিতে চাই। একটি হচ্ছে খুব দ্রুত, আরেকটি হচ্ছে অর্থনৈতিক গ্রোথ যদি টেক অফ করে। অর্থনীতি আমরা জানি যে 5 আগস্টের সময় যে পরিস্থিতি ছিল সেখান থেকে অবশ্যই ভালো হয়েছে, ভালোর দিকে যাচ্ছে। বিশেষ করে আমাদের অর্থ উপদেষ্টা এবং যিনি গভর্নর আছেন তারা চেষ্টা করছেন এবং তাদের পদক্ষেপগুলো যে কাজ করছে সেটি কিন্তু আমরা দেখছি দেশের অর্থনীতি, রিজার্ভ সব কিছু মিলিয়ে। কিন্তু এই যে টেক অফ করাটা, এটিতে আসলে কতদিন সময় লাগবে এবং তিনি বলছেন যে খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সাথে অবশ্যই পুঁজিবাজারের সম্পর্ক আছে, কিন্তু এটি তো একমাত্র সম্পর্ক না। এখানে আসলে আরও কি করার সুযোগ আছে? প্রথমত যে উনি যেটা বললেন ওনার সাথে আমি অনেকাংশই একমত যে পুঁজিবাজার আসলে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক লম্বা সময়ের প্রয়োজন নেই। পুঁজিবাজার এখন আমাদের যে মানে প্রাইস লেভেলটা যেটা আছে সেখানে যদি শুধু আপনি কনফিডেন্সটাকে ফিরিয়ে আনতে পারেন তাহলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম।
হ্যাঁ, আপনার 7 দিন 10 দিনই দেখবেন যে আপনার সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমি এখনও বলছি যে এখন প্রাইস লেভেলটা ইনভেস্টেবল স্টক যেগুলি আছে সেগুলির জন্য ইজ দ্য বেস্ট টাইম। তো সেখানে কিন্তু আপনার কনফিডেন্স পাওয়া যাচ্ছে না। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথের কথা যেটা বলেছেন, যে হ্যাঁ আমরা মানে কিছু পজিটিভ জিনিস তো অবশ্যই দেখতে পাচ্ছি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে। আমাদের এখানে যে একটা লুটের সাম্রাজ্য তৈরি হয়েছিল সেটা দ্যাট হ্যাজ বিন স্টপড, দ্য ব্যাংকস আর নট ডিলিং, এবং সেটার পজিটিভ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। বাট এটার আবার ধরেন ইমিডিয়েট ব্যাড ইফেক্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি আজকে হয়তো দেখেছেন প্রায় 18-19টা ব্যাংকে হ্যাজ বিন আস্কড নট টু পে এনি ডিভিডেন্ড বিকজ তাদের ওই সাস্টেনেবিলিটি নেই। তো এটা হচ্ছে একটা টেম্পোরারি শক বা টেম্পোরারি সমস্যা, বাট আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট এবং উই আর অন দ্য রাইট ট্র্যাক। সেটা যদি ঠিকভাবে এভাবে চলতে থাকে তাহলে তো আপনার ইনশাল্লাহ উইল সি দ্য ইকোনমিক গ্রোথ বাই নেক্সট ইয়ার, এবং সেটার তো রিফ্লেকশন আপনি স্টক মার্কেটে দেখতে পারবেন, বেনিফিটও দেখতে পারবেন। বাট স্টক মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের যথেষ্ট পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আর অলরেডি ইন প্লেস। এখন শুধু যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। আমরা এই বিষয়ে একটু জনাব ফারুক আহমেদ সিদ্দিকীর কথা শুনে আসছি। যে স্যার যেটি আসলে বলছেন যে অর্থনৈতিক গ্রোথ তো অবশ্যই দরকার, সেটির প্রভাব পড়বে, কিন্তু আমরা যদি গত 9 মাসে অর্থনীতি যতটুকু এগিয়েছে পুঁজিবাজার ঠিক তার চেয়ে অনেক বেশি পিছিয়েছে। মানে তাহলে অর্থনীতির গ্রোথের ইম্প্যাক্টটা তো আসলে আমরা সেভাবে দেখছি না। মানে তাহলে আসলে সামনের দিনে আমরা তাহলে কি আশা করতে পারি, এবং বাজেটে আসলে সরাসরিভাবে এই পুঁজিবাজারকে সহায়তা করার জন্য আসলে কি করা দরকার? মানে এবার কি একটু বাড়তি গুরুত্ব দেওয়া উচিত কিনা বাজেটে? সাইফুল ইসলাম সাহেব যেটা বলেছেন যে ইমিডিয়েটলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আস্থার জন্য প্রয়োজন আমাদের সুশাসনেরটা, সেটা প্রথম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য কথা যে সার্বিকভাবে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সার্বিক যে অর্থনীতি এটার উন্নতি প্রয়োজন। এখন বর্তমানে যে এটা পরিস্থিতি আছে, আপনারা কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, যেমন আমাদের রিজার্ভ স্টেবল হয়েছে, টাকার যে এক্সচেঞ্জ রেট এটা অনেকটা স্টেবল হয়ে গেছে। এসব ক্ষেত্রে উন্নতি অবশ্যই হয়েছে। কিছু কিছু ব্যাংকও ভালো পারফর্ম করা শুরু করেছে, কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি কিন্তু এখনো 9% উপরে, নীতি সুদ হার এখনো 10% উপরে। তো এই জায়গাগুলোতে উন্নতি দরকার। আর পুঁজিবাজারের সঙ্গে সম্পর্ক হচ্ছে বিনিয়োগের, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগের। সেদিকে যদি আমরা দেখা যায় যে গত 9 মাসে আমাদের বেসরকারি খাতে দেশি এবং বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে, উন্নতি হয়নি, হ্রাস পেয়েছে। তো বিনিয়োগ যদি না হয়, তাহলে বিনিয়োগের জন্য অর্থ যদি প্রয়োজন না হয়, তাহলে কেন পুঁজিবাজারে ডেভেলপমেন্ট হবে? এটা একটা প্রশ্ন। এর সাথে যে আমাদের যে গ্রোথ রেট, এবার কিন্তু ফোরকাস্ট করা হচ্ছে যে মোরাললেস 3.5% বেশি আমাদের ইকোনমিক গ্রোথ এবছর হবে না। সামনের বছর হয়তো আমরা উন্নতি আশা করব, এবং এই উন্নতির সাথে সাথে যদি আমাদের ইন্টারেস্ট রেট কমে আসে, সেটা নির্ভর করবে আমাদের মুদ্রাস্ফীতি কমে কিনা তার উপরে। এবং এই সব ব্যাপারে মুদ্রাস্ফীতি কমে আসলে আমাদের ট্রেজারি বন্ডের রেটটা কমে আসবে, বিদেশি আমাদের কারেন্সি স্টেবিলাইজ করলে আমার মনে হয় সামনের বছর থেকে আমরা দেখতে পাবো পুঁজিবাজারের উন্নতি আস্তে আস্তে হচ্ছে। দ্রুত উন্নয়ন হবে এটা আমি বলবো না, বাট ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সাথে সাথে আমাদের পুঁজিবাজারের উন্নয়নও অবশ্যম্ভাবী। এবং আরেকটি পয়েন্ট যেটা সাইফুল ইসলাম সাহেব বলেছেন, বর্তমানে কিন্তু অনেক ভালো ভালো শেয়ারের মূল্য খুব তলানিতে পৌঁছে গেছে। সুতরাং এখন যদি যারা কেউ লং টার্মে ইনভেস্ট করতে চায়, যার সক্ষমতা আছে লং টার্মে ইনভেস্ট করা, তার জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো একটা সময়। যদি 2 বছরের জন্য 3 বছরের জন্য ইনভেস্ট করে, তাহলে এটা খুব একটা ভালো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হয়তোবা অচিরেই এগিয়ে আসবে। এগুলো হচ্ছে আমাদের আশা। পূর্ণ একটি কথা, এবং এই কথাগুলো নিশ্চয়ই আমাদের যারা ছোট ছোট বিনিয়োগকারী আছেন তাদের জন্য আসার জায়গা তৈরি করবে। অনেক ধন্যবাদ জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আলোচনা শেষের দিকে আছি। জনাব সাইফুল ইসলাম, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে ফারুক আহমেদ সিদ্দিকী যেটুকু বলছিলেন যে উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন যেসব শেয়ারের ভালো ভালো শেয়ারের দাম কম আছে সেগুলো হতে হয়তো বিনিয়োগ করতে পারে। আর কি ভালো খবর, মানে আমরা তো সব খারাপ কথাই বলছি, মানে বিনিয়োগকারীদের জন্য আসার জায়গাটা কোথায় আছে আপনার কাছে ছোট করে শুনতে চাই।
প্রথমে বিনিয়োগকারীদের সবচেয়ে বড় আশার জায়গাটা হচ্ছে যে বাজারে মূল্য পরিস্থিতি, বাজারে মানে যেখানে ইনভেস্ট করবে আপনি কেনার সময় যদি আপনি ইফ ইউ গেট দ্য রাইট প্রাইস, তাহলে মোটামুটিভাবে আপনি এখানে একটা আপনার সেফ এক্সিটের জন্য আপনি তৈরি হয়ে গেলেন। আচ্ছা, বাট অন্য মানে আমি বলি এক্সটার্নাল ফ্যাক্টর যেহেতু আমাদের বাজেটটা আপকামিং, উইদিন নেক্সট ফিউ ডেজ দ্য বাজেট উইল বি অ্যানাউন্সড, সেখানে আপনার বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য নতুন কিছু থাকা উচিত। এবং যে বিষয়গুলি আমরা নিয়ে কথা বলছি সেইগুলি খুব বেশি যে ধরেন গভর্নমেন্টের ফিসক্যাল পলিসিতে বড়সড় সমস্যা হবে তা না, কিন্তু আমরা চাচ্ছি যে বিনিয়োগকারীদের আপনার তো কিছুটা রেসপেক্ট দিতে হবে। বিনিয়োগকারীরা তো মানে দে হ্যাভ বিন লুজিং মানি লাইক এনিথিং ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স। যে এখন এটা তো সরকারকে আপনার মাথায় নিয়ে বিনিয়োগকারীদের কিছু প্রণোদনা দিতে হবে, যেগুলি আমরা বলে আসছি। হ্যাঁ, তো সেই প্রণোদনাগুলি আমরা যদি বাজেটে দেখি, বাজেটে যদি সত্যিকার অর্থে সরকারের কমিটমেন্টটা দেখি, তাহলে আমার মনে হয় যে আস্থাটা ফিরে আসবে। এখানে যে মূল সমস্যা সেটা হচ্ছে যে মানে আস্থা, অ্যান্ড হোয়াট ইজ আস্থা, যে আই ডোন্ট বিলিভ ইউ হোয়াট ইউ সে। এই জিনিসটাই যখন বিনিয়োগকারীরা বিশ্বাস করা শুরু করবে যে আপনার যেটা বলছেন যে আপনি ইউর পারফর্ম, দেন আই থিঙ্ক উই শুড বি অ্যাবসলিউটলি ফাইন। আমাদের যে বিনিয়োগকারীদের অনেক সময় তারা বিভ্রান্ত হন বিভিন্ন সংবাদে, বিভিন্ন ধরনের স্পেকুলেশন, সেই জায়গাগুলোতে মানে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের বিনিয়োগ মানে পুঁজিবাজারে তো অনেক বয়স হয়েছে, এখন কি আমাদের একটু ম্যাচিওর আচরণ করা মানে বিনিয়োগকারীদের সাইড থেকে? অবশ্যই আমরা সবসময় বলি যে আপনার যদি কোনো ব্যাপারে সম্যক জ্ঞান না থাকে তাহলে আপনি প্রফেশনালদের থেকে সাহায্য নেন এবং নিজে কিছুটা পড়াশোনা করেন। আমাদের আনফর্চুনেট ইভেন্ট হচ্ছে যে যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেট ফর দ্য লাস্ট 15 ইয়ার্স একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ট্রানজিশনাল টাইম, একটা অনেকটাই রিসিশনের মতো, সেখানে আমরা এনাফ প্রফেশনালও তৈরি করতে পারিনি। কারণ আপনাকে প্রফেশনাল তৈরি করতে হবে, আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে। বাট আনফর্চুনেটলি যে আমাদের মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছেন তারা নিজেদের এক্সিস্টেন্স ইজ ইন কোয়েশ্চেন, যার জন্য আপনার প্রফেশনাল তৈরি করা যায় না। নেভারদিলেস আমরা সব বিনিয়োগকারীকে বলবো যে আপনারা নিজেরা বুঝে শুনে বিনিয়োগ করেন। জি, অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুঁজিবাজার নিয়ে আমাদের এই বাজেটের 16 আনার যে আজকে বিশেষ আয়োজন,